আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তোমাদেরকে আরো ভালো রাখার জন্য আজকে ছোট ছোট দুটি গল্প শোনাবো। গল্পগুলো শুনে তোমাদের অনেকের ভালো লাগবে, আবার অনেকের খারাপ লাগবে। অনেকেই বলবে, অনলাইনে কি এসব গল্প কি কেউ বলে? তোমরা ঠিকই বলেছ। তবে এই গল্পগুলো কেউ কিন্তু এমনি এমনি বলে না। যখন মানুষ খুব কষ্টে থাকে তখনই এই গল্পগুলো বলে। এই গল্পগুলো শুনলে তোমাদের চোখ দিয়ে পানি চলে আসবে। অনেকের মন খুব খারাপ হবে, এত করুণ গল্প। তাই বন্ধুরা, আমি এই গল্পগুলো অনেক কষ্ট করে সংগ্রহ করেছি, তোমরা না দেখে যাবে না। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখছেন, আপনারা এই ভিডিওটি দেখলে জানতে পারবেন লোভের পাপ পাপে মৃত্যু। আমি কিভাবে লোভ করে স্বামী সংসার হারিয়েছি, অল্প সুখের জন্য সারা জীবনের সুখ হারিয়েছি। এই গল্পটি আজকে আপনাদেরকে বলবো। তো আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত গল্পটি শুনেন, তাহলেই আপনারা পুরোপুরি বিষয়টা বুঝতে পারবেন। কিন্তু যদি পুরোপুরি না দেখেন, তাহলে বুঝতে পারবেন না। আমার নাম মৌসুমী, আমার বাড়ি কিশোরগঞ্জ। তবে আমরা ঢাকায় সেটেল, ফ্যামিলি নিয়ে ঢাকায় থাকি। তবে আমার জন্ম গ্রামে, গ্রামে আমি বড় হয়েছি এবং গ্রামে আমি লেখাপড়া শেষ করেছি। কিশোরগঞ্জের একটি নামি দামি স্কুলে লেখাপড়া করেছি এবং মহিলা কলেজে ইন্টারমিডিয়েট করেছি এবং অনার্স করেছি গুরুদয়াল বিশ্ববিদ্যালয়ে। যাই হোক, এবার আমি মূল ঘটনায় আসি। ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল লেখাপড়া করে ডাক্তার ইঞ্জিনিয়ার হব এবং সেভাবে আমি লেখাপড়া করি এবং ভালো রেজাল্টও করি। কিন্তু আমার সেই স্বপ্ন পূরণ হলো না। আমি যখন অনার্স কমপ্লিট করি, তখন বিভিন্ন জায়গা থেকে আমার বিয়ের পাত্র আসে। তাই মা বাবা বড়লোক পাত্র দেখে আমাকে বিয়ে দিয়ে দেয়। তা বলে মেয়েদেরকে এত লেখাপড়া করতে হয় না, স্বামী সংসার করাই ভালো। কিন্তু আমি কি করব? মা বাবার সিদ্ধান্তর বাহিরে যেতে পারি নাই। তাই মা বাবা যার কাছে বিয়ে দিয়েছে, স্বামী হিসাবে আমি তাকে মেনে নিয়েছি। আমার স্বামী একজন বায়ার, বিদেশি কোম্পানির সাথে কাজ করে। মাসে 2-3 লাখ টাকা ইনকাম হয়। কিন্তু সারাদিন কাজ কামে ব্যস্ত থাকার কারণে বাসায় সময় দিতে পারে না। কিন্তু স্বামী বাসায় সময় দিতে পারে না। আমি কিভাবে থাকি, কি খাই, কি পড়ি, বা আমি একটা যুবতী মানুষ, আমারও তো চাহিদা আছে, আমারও তো কিছু মন চায়। তাই রাতের বেলা যখন আমার উঠে পড়ে, তখন আমি আর ঠিক থাকতে পারি না। মন চায় একটা বড় লোক স্বামী পালাইতে চলে যাই। কিন্তু আবার যখন মেজাজ ঠান্ডা হয়, তখন চিন্তা করি স্বামী পালায় কোথায় যাবো, গিয়া তার একটা বিয়ে করব, তাতে আমার কলঙ্কই বাড়বে। স্বামী মাঝে মাঝে হলেও তো কিছুটা সময় দিতে পারে। তো আমি ধৈর্য ধরে থাকি, দেখি স্বামীর ব্যস্ততা ঠিক হয় কিনা। এইভাবে আমার দিন যেতে থাকলো। কিন্তু স্বামীর ব্যস্ততা আর দূর হয় না। আমি স্বামীকেও অনেক বুঝিয়েছি যে দেখো, আমার কিন্তু তোমাকে অনেক মন চায়, তুমি দিনের বেলা অনেক ব্যস্ত থাকো, সেটা আমার কোনো সমস্যা না। কিন্তু রাত্রে বাসায় এসে যে তুমি শুয়ে ঘুমিয়ে পড়ো, এদিকে তো আমি যন্ত্রণা ছটফট করি, এক সেকেন্ডটাও ঘুমাতে পারি না। এদিকে কি তোমার খেয়াল আছে? আমি তাকে অনেক বুঝাই, তারপরও সে বুঝে না, আমার কথা শুনতেই চায় না। এছাড়া হচ্ছে গার্মেন্টসে চাকরি করে, গার্মেন্টসে সুন্দর সুন্দর মেয়েদের সাথে চলাফেরা করে। এই কারণেই মনে হয় আমার দিকে তার নজর কম। এরকম বিভিন্ন চিন্তা ভাবনা করি এবং বাড়িতে মা বাবাকেও জানিয়েছি। তারা আমার কথা শুনে বলে কিছুদিন ধৈর্য ধর, জামাই বাবাকে আমি ফোন দিয়ে বুঝিয়ে দেব। তখন মা বাবা আমার স্বামীকে অনেক বুঝিয়েছে, কিন্তু তারপরও আমার স্বামীর কোনো পরিবর্তন হয় না। তখন আমি তাকে টাইট দিই যে দেখো, তুমি যদি এরকম করো তাহলে আমি বাপের বাড়ি চলে যাবো, তোমার সাথে আমার সংসার করা সম্ভব হবে না। ওই কে শুনে তার কথা? সে তো আমার কথা শুনতেই চায় না। একদিন দুপুর 3টার দিকে মার্কেট থেকে বাসায় ফিরে দেখি দারোয়ানের রুমে কি একটা প্রচন্ড শব্দ হচ্ছে। শব্দটা শুনে আমি এগিয়ে যাই এবং তখন কান কান পেতে আরো শুনি না, শব্দটা অনেক বেশিই হচ্ছে। কাঠ ভাঙলে যেমন কটকট আওয়াজ হয়, ঠিক এরকমই কটকট আওয়াজ হচ্ছে। অথবা খাটে বেশি চাপ পড়লে কটকট করে, ঠিক এরকমই একটা শব্দ হইতেছে। তখন মনে মনে চিন্তা করলাম, কি এটার ভিতরে শব্দ হচ্ছে। তখন জানালার ফাঁক দিয়ে আমি একটু দেখলাম। নিজের 2 চোখে যা দেখলাম, দেখে তো আমি অবাক। আমার ঘরের কাজের বউ আর কাজের ছেলে। আমি প্রায় 15-20 মিনিট দেখলাম। আমি পুরোটা শিখাই যাই এবং আমি অবাক হয়ে যাই। কাজের ছেলেটা 2 মিনিট পর পর স্টাইল বদলাচ্ছে। যা দেখলাম, কি যে বলবো, নিজের চোখেই বিশ্বাস করতে পারছিলাম না। কাজের ছেলে আসলে কাজের ছেলেই। আমারও লোভ হয়ে গেল। মনে মনে ভাবতেছি,
আমার স্বামী এত সুন্দর চেহারা, এত লম্বা বুড়ি, এত ভালো ভালো খাবার খায়, আর তার জিনিসটা এত ছোট, আর খাইলা কুসকুসা। এই লোকেরটা এত সুন্দর কিভাবে? তখন মনে মনে আমি লুক করি, ওর জিনিসটা এত সুন্দর, ওর খেলাটাও এত সুন্দর, ততক্ষণ না পর্যন্ত আমার শান্তি হবে না। কিন্তু কিভাবে করব? তাকে গিয়ে কি সরাসরি বলবো? না, এটা কেমন হয়ে যায়। তখন আবার চিন্তা করি, নাকি ওদেরকে হাতে নাতে ধরে গা ধরে বের করে দেবো। না, এটা হলে তো তারা বাড়ি থেকে বের হয়ে যাবে। কিন্তু আমি কিভাবে করব? এই চিন্তা করে আমি ভিতরে নক করলাম। আমার শব্দ শুনে তারা তাড়াতাড়ি করে কাপড় গুছালো এবং দরজা খুললো। দরজা খুলে আমাকে দেখে তারা পুরো অবাক হয়ে যায় এবং দুই হাতে মিনতি করা শুরু করে এবং আমার পায়ে পড়ে যে, ম্যাডাম, যা করেছি ভুল করেছি, আর কোনোদিন এরকম হবে না। তখন আমি কাজের মেয়েকে বললাম, তোর কত বড় সাহস, এবং কাজের ছেলেকে বললাম, তোরা দুজনেই সারাদিন এটি করিস? তখন কাজের ছেলে বলে, না ম্যাডাম, আমরা কোনোদিন এসব করিনি, আজকেই করেছি, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। তখন আমি বললাম, তোদেরকে ক্ষমা করব, সেটা তোরা বিশ্বাস করিস কিভাবে? তোদেরকে শাস্তি না দিয়ে আমি ছাড়ছি না। তখন কাজের মেয়েকে গালে এক জোরে থাপ্পড় দেই এবং তাকে বলি, তুই এখন যা, তুই আর কোনোদিন আমার বাড়িতে আসবি না। কাজ করতে এসেছিস টাকার জন্যে, এখানে এসে এরকম কাজ করছিস, আমার বাড়িতে এসব কাজ চলবে না। এগুলা বলে তাকে বাড়ি থেকে বের করে দিই। তখন কাজের ছেলেটিও বেরিয়ে যেতে চাইলো, কিন্তু আমি তাকে বললাম, তুই কোথায় যাচ্ছিস? সে বলল, ম্যাডাম, আমিও চলে যাবো, আর চাকরি করবো না, আমাকে মাফ করে আমাকে বের করে দিন। না না না, তোমাকে এত সহজে ছাড়বো না। তোমার সাহেব বাড়িতে আসুক, তোমার বিচার হবে, তারপর তোমাকে বাড়ি থেকে বের করা হবে। তখন কাজের ছেলে দুই চোখ দেখে আমি নিজেই অবাক হয়ে যাই। সে পুরো কান্না সুরে বলছে, ম্যাডাম, আপনি যাই বলবেন আমি তাই করবো, তারপর আমাকে ছেড়ে দিন। তাই নাকি? তুই কি বললি? আমি যা বলবো তুই তাই করবি? ঠিক আছে, তাহলে আমি তোকে ছেড়ে দেব। তাহলে তুই আমার কথা শুন, কি করবি? তুই যে এই কাজের মেয়ের সাথে যা করেছিস, যেভাবে করেছিস, সেই কাজটা আমার সাথে করবি। তারপর মনে মনে নিজের প্রতি ঘৃণার সৃষ্টি হলো। আমি কি করলাম? আবেগে পড়ে নিজের সর্বনাশ নিজেই করে ফেললাম। একদিকে আমার ইজ্জত হারালাম, স্বামীর আমানত নষ্ট করলাম, আমাকে তো একদিন মরতে হবে, আল্লাহর কাছে গিয়ে হিসাব দিতে হবে। যখন দুই ফেরেশতা প্রশ্ন করবে, তখন আমি কি হিসাব দেব? এ কথা চিন্তা করতে করতে আমার ঘুমই হয় না। প্রিয় ভাই ও বোনেরা, এই ঘটনাটি বলার জন্যই আপনাদের কাছে এসেছিলাম। যদি কথাগুলো শুনতে অনেক খারাপ লাগে, কিন্তু এটাই বাস্তবতা। যদি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন, আমাকে ক্ষমা করে দিবেন, আর কোনো মা বোন আমার মতো এরকম ভুল করবেন না। বন্ধুরা, প্রথম গল্পটি কেমন হয়েছে? এখন আমি চলে যাব দ্বিতীয় গল্পে। এই গল্পের বিষয়টিও খুব সুন্দর। একজন নারী ফ্যামিলির কথা না শুনে, দালালের কথা শুনে বিদেশে চলে যান এবং বিদেশে গিয়ে সে তার ইজ্জত হারা। কিভাবে এই ঘটনাটি ঘটল, এই গল্প থেকে তোমরা এটি জানতে পারবে। তো বন্ধুরা, এই গল্পটিও তোমরা মনোযোগ দিয়ে শোনো। আমি গ্রামের মেয়ে, অত্যন্ত গরিব, গরিবের ভিতরেও গরিব। গরিবরা অনেকটা ভালো থাকে, মধ্যবিত্ত। আমি সেটা না, একদম গরিব। আমরা একদম গরিব। আমাদের 6 বোন, 1 ভাই, বাবা নাই। যাই হোক, আমাদের মা আমাদের অনেক কষ্ট করে বড় করছে, কিন্তু আমাদের মার কষ্ট আমি দেখতে পারি না। মার অনেক কষ্ট হয়, খারাপ লাগে, কিন্তু কি করব? কারণ কিছু তো করার নাই। আমি তো মেয়ে মানুষ। যদি ছেলে মানুষ হতাম, রিক্সা চালাতাম, যে কোনো একটা কাজ কইরা আমার মাকে আমি সহযোগিতা করতে পারতাম, কারণ সেটা তো করা সম্ভব না। আমি একটা মেয়ে মানুষ, আর আমার পড়াশোনা নেই যে আমি একটা চাকরি করব, যে 2টা পোলাপান গ্রাম অঞ্চলে পড়াবো, সেই যোগ্যতাটা আমার নেই। আমাদের পাশের গ্রামের একজন দালাল, তিনি বাহিরে লোক পাঠান, বিভিন্ন জায়গায় লোক পাঠায়, যেমন সৌদি, আরও বিভিন্ন জায়গায়। আমি একদিন রাস্তায় বসে আছি, অনেক গরম, রাস্তায় বসা, বাগানে বসা ভাবতেছি আর কাঁদতেছি। তখন আয়সা বলে, তুমি এখানে বসে কান্না করতেছ কেন? চিনে, পাশের গ্রামের তো চিনাই। দেখেন, মাথায় এমন কষ্ট করতেছে, কিছু করতে পারি না, অনেকগুলা ভাই বোন। আমার মা তো বয়স হয়ে যাইতেছে, আর কত কষ্ট করব। এই জন্য আমার আর ভালো লাগে না। তখন উনি আমাকে বলল যে, শোনো, আমি তোমাকে একটা কথা বলি। যে বলেন, তুমি এত কষ্ট না কইরা, তুমি এত লম্বা চূড়া, ভালো ঘরের কাজ কাম তো পারে, রান্না বান্না। আমি কই, হ্যাঁ
মোটামুটি এগুলো পারি। তখন সে আমাকে বলল, তোমাকে আমি বাহিরে পাঠিয়ে দিই। যে বাহিরে পাঠাইলে অনেক টাকা পয়সা লাগবো, আর আমাদের তো আর টাকা পয়সা নেই, যে আনলে খাইতে পারি, না আনলে নাই। টাকা পয়সা থাকলে তো এখানে কিছু করতে পারতাম। কই দেখো, 1 টাকাও লাগবে না, তুমি যদি যাও তাহলে বলো, আমি তোমাকে পাঠিয়ে দেবো। পরে চিন্তা ভাবনা কইরা আমি রাজি হয়ে গেলাম। আমার আম্মুকে বললাম না, কাউকে বললাম না। না বলার পরে আমি রাজি হয়ে গেছি। কিন্তু মানুষের কাছে শুনছি বিদেশ অনেক খারাপ, কিন্তু কল্পনা করতেও পারি নাই, কখনো ভাবি নাই মানুষের বলা কথাগুলো সত্যি হয়ে যেতে পারে। তো আমি যখন বাইরে চলে গেলাম, যেদিন যাব সেদিন আমার মাকে বললাম, মা তোমাদেরকে একটা কথা বলি। তখন আমার মা কই কি? তখন আমার মাকে বললাম যে দেখো, তোমারে না বইলা এই কাজ করছি, তো এখন আমি যাব। তখন আমার মা তো যাইতে দিব না। পরে আমার মাকে আমি মিথ্যা কথা বললাম যে দেখো মা, তুমি যদি এখন আমাকে না যেতে দাও, তো উনি পাসপোর্ট করছে, তাহলে এগুলা টাকা পয়সা জরিমানা দিতে হবে, তা আমরা দেবো করতে। তখন আমার মা রাজি হয়ে যায়, কারণ আমাদের তো এই টাকা পয়সা জরিমানা দেওয়ার ক্ষমতা নেই, আমাদের তো ওই আর্থিক অবস্থাটা নেই। পরে বাহিরে গেলাম, যাওয়ার পরে 2-3 মাস খুব ভালো, এতটাই ভালো যে আমি কল্পনাও করতে পারিনি যে আমার জীবনে এত বড় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। এমনিতেই 2-3 মাস আমাদের বাড়িতে টাকা পয়সা দিলাম, আমার মার সাথে কথা বললাম। ওনারা যে বাসা কয় সেই বাসা তো আর আমি বুঝি না। আমি রান্না বান্না ঘর পরিষ্কার করে, তালাবাড়ি পরিষ্কার করে খাই দাই আর ঘুমাই। এরকম করতে করতে হঠাৎ করে একদিন রাতের বেলা মালিকের ছেলে ছোট বাবু আয়সা আমার দরজাটা দেখাইতেছে অনেক রাত্রে। পরে উঠলাম, দরজাটা খুললাম, পরে ভিতরে আসে। পরে আমি বলি, ছোট বাবু আপনি এত রাত্রে এখানে কেন? তো উনি কি কয় সেটা তো আর আমি বুঝি না, আমার কথা তো উনিই বুঝে। বলার পরে সে আমার গায়ে হাত দিতে চায়, আমি দিতে দিই না। পরে সে আমারে 2-3টা থাপ্পড় মারে। মারার পরে আমি বিছানায় পড়ে যাই। পড়ার পরে ওনার মন মতো যা করার আমার সাথে করে চলে যায়। পরের দিন আমি ছোটবাবুর মা মেম সাহেবকে বলতে গেছি, কিন্তু তার আগেই ছোটবাবু আমার নামে অনেক কিছুই বলে, আমি চুরি করছি, এটা করছি, ওটা করছি। ছোটবাবুর মায়ের সাথে এগুলো বলছি, বলার পরে সে আমারে অনেক মারধর করছে। করার পরে আমি অনেক অসুস্থ। পরে আমারে বাসা থেকে বের করে দেয়। বাসা থেকে বের করে দিছে, এখন আমি কোথায় যাব, কি করব, কিছুই বুঝতে পারতেছিলাম না। পরে আমি অনেক কান্দি। কান্নার পরে হঠাৎ করে দেখি পুলিশ, ওনাদের কাছে আমি সাহায্য চাই। পরে তারা আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেয়। কিন্তু লাভ কি হয়েছে? কিছুই না। আমি যাদের জন্য এত কষ্ট করে বাহিরে গেলাম, আমি ওই জায়গাতে আসার পরে তারা সবাই আমাকে ভুল বুঝে, এভাবে আমাকে বাহিরে থেকে পাঠিয়ে দিছে। আমি খারাপ মেয়ে, আমি ভালো মেয়ে না, আমার ফ্যামিলি আমার সাথে কথা বলে না, আমারে দেখতে পারে না, মানে তারা আমারে দেখলে কেমন জানি একটা, মানে আমি দুশ্মন মনে হয়। মার্ডার করলে যেরকমটা করে আমার সাথে ঠিক এরকম ব্যবহারটাই করে। আমি কোনো কিছুই চিন্তা ভাবনা করে পাই না। তো যাই হোক, আমি আপনাদের কাছে অনেক রিকোয়েস্ট করি, আপনারা যেন কারো কথা শুনে এরকম ভুল না করেন আমার মতো। তো আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। বন্ধুরা, আমার গল্পটি কেমন হয়েছে? যদি গল্পগুলো একটু ভালো লেগে থাকে তবে সকলের কাছে শেয়ার করে দিবে। আর এরকম মজার মজার গল্প শুনতে হলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। তোমাদের সকলকেই ধন্যবাদ।